আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা শিখব দশম অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতা। এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো অনেকটাই আমাদের কাছে সহজ। তো আমরা প্রথমে শুরু করে নিই বেসিক জিনিসটি। যদি আমরা বেসিক জিনিসটা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের কাছে অনেকটাই সহজ হবে, ঠিক পানির মতোই। তো আমরা শুরু করি। এই অধ্যায় যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে অবশ্যই আমাদেরকে একটা জিনিস জানতে হবে, তা হচ্ছে একটা ত্রিভুজ। সেই ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপর আমাদেরকে কি জানতে হবে? সমকোণী ত্রিভুজ জানার পর আমাদেরকে একটা কোণ সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছিল উন্নতি কোণ, সাথে হচ্ছিল অবনতি কোণ। আর সাথে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছিল কি ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক সূত্র ও মান। যদি আমরা এই তিনটি স্টেপ ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ে যতগুলো কঠিন অঙ্কই আসুক না কেন আমরা ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। তাহলে প্রথমে শুরু করি সমকোণী ত্রিভুজ নিয়ে। আমরা এই তিনটে স্টেপই আজকের এই ভিডিওতে থাকবে, যে এই তিনটা টপিক যে ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে তার কাছে দশম অধ্যায় একদম সোজা। তাহলে শুরু করি। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি আমরা সংজ্ঞা বলি, সংজ্ঞায় বলতেছে একটি সমকোণী ত্রিভুজের সংজ্ঞায় বলতেছে একটি কোণ কত ডিগ্রি হওয়া লাগবে? 90 ডিগ্রি হওয়া লাগবে। তার মানে শর্ত একটি কোণ 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা খুব ভালোভাবে জানি একটি কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি বুঝলাম। তাহলে একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? একটা ত্রিভুজের সাধারণত 3টা কোণ থাকে। আমি যদি একটা ত্রিভুজ আঁকাই, এই একটা ত্রিভুজ, এটা কি ধরনের ত্রিভুজ সেটা আমি জানি না, আপাতত ধরে নিলাম এটা কি ত্রিভুজে 3টা বাহু আছে এবং 3টা কোণ আছে। ঠিক আছে, এখন আসো তাহলে একটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আপাতত আমরা ধরে নিলাম এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি এবং এটা হচ্ছিল 50 ডিগ্রি ধরে নিলাম। আচ্ছা, আমরা এটা কি খুব ভালো জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, আমি এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। তাহলে কোণ এর মান হচ্ছিল 50, কোণ বি এর মান 60 এবং কোণ সি এর মান হচ্ছে 70। যোগ করলে কত আসতেছে? 180। ঠিক আছে, তার মানে ত্রিভুজের 3 কোণের মান কত ডিগ্রি হওয়া লাগবে? 180। আচ্ছা, এই যে ত্রিভুজের 3টা কোণের মান যে 180 ডিগ্রি আছে, একটা 60, একটা 70, একটা 90, কিন্তু সমকোণী ত্রিভুজ হতে গেলে আমার কি লাগবে? যে কোনো একটা কোণ 90 ডিগ্রি। এখন যদি আমি কথার কথা এইটাকে আমি 90 ডিগ্রি বানাই, তাহলে দেখা যাচ্ছে একটি কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলতেছে একটি কোণ কত ডিগ্রি হওয়া লাগবে? 90 ডিগ্রি। তাহলে একটা কোণ পাইছি 90 ডিগ্রি। আচ্ছা, এইটা ক্লিয়ার। কিন্তু সাথে আমরা এটাও জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হওয়া লাগবে? 180 ডিগ্রি। কিন্তু যদি আমি এখানে 90 ডিগ্রি দিই, 90 আর 70 যোগ করলে কত হয়? 160। 160-এর সাথে যদি 60 যোগ করো তাহলে হচ্ছে 220। তো 3 কোণের সমষ্টি হওয়া লাগবে কত আমার? 120। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? মডিফাই করতে হবে। মডিফাই বলতে এরকম, তুমি যত যাই করো দিন শেষে আমার কত ডিগ্রি হওয়া লাগবে? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখন আমি কি করতে পারি? কোণ এর মান ছিল 90 ডিগ্রি, ভালো কথা। তাহলে কোণ বি এর মান কত দিব? আচ্ছা, কোণ বি এর মান আমি ঠিক রাখলাম। তাহলে কত আসতেছে? 150।
কোণ বি এর মান 60 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত? কোণ সি এর মান আমরা হিসাব করে বের করি যে 30 ডিগ্রি দিলাম। যদি 30 ডিগ্রি দেই তাহলে কি হচ্ছিল, 60 আর 30 যোগ করলে 90, 90 আর 90 যোগ করলে 180। তাহলে বলতে পারতেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এটা কেন শিখলাম? এটা আমাদেরকে পরবর্তীতে যখন আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্ক করতে যাব তখন আমাদেরকে অবশ্যই এই মানগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এইগুলো যখন আমি ক্লিয়ার হব তখন আমাদের কাছে এই অধ্যায়ের অঙ্ক সম্পূর্ণ দুধ ভাত। এখন তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমরা খুব ভালো করে জানি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলতেছে একটা কোণ কত ডিগ্রি হওয়া লাগবে? 90 ডিগ্রি। এই যে একটা ত্রিভুজ আঁকাইলাম, এই ত্রিভুজের আমি কি করলাম, মান বসাইলাম 60, 30, 90। তাহলে এই যে একটা 90 ডিগ্রি মান যে পাইছি, একটা কোণের মান 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজটাকে কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে কি একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমি ত্রিভুজে তিনটা কোণ আছে, কোণের ভিতর তিনটা কোণের ভিতরে আমি লিখলাম একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সেটা কি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা ক্লিয়ার। এইটা জানার পর সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানলাম যে একটা কোণ 90 ডিগ্রি হওয়া লাগবে। আচ্ছা, ত্রিভুজের কয়টা বাহু থাকে? সাধারণত ত্রিভুজের তিনটা বাহু থাকে। যদি আমি এখন সমকোণী ত্রিভুজ আঁকাই, সমকোণী ত্রিভুজ, আর জানি সমকোণী ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা বাহু। এই মানগুলো বসাইলাম, বাহুগুলোর মান এ বি সি। আমি কি বলতে পারি এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, খুব ভালো। 90 ডিগ্রি, এইটা হচ্ছে কি 90 ডিগ্রি। সাধারণত আমাদের এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে দেখবো হয় এই টাইপের চিত্র পাবো অথবা আমরা এই রকম টাইপের অঙ্ক পাবো। যেভাবেই হোক দিন শেষে আমাকে কি সমকোণী ত্রিভুজ একটা থাকতেই হবে, মাস্ট। তাহলে চিহ্ন কেমন থাকতে পারে? এরকম থাকতে পারে অথবা এরকম থাকতে পারে। এই ত্রিভুজ দেওয়া আছে, এরকম একটা চিহ্ন দেওয়া থাকতে পারে। তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝবো? এই চিহ্ন অথবা এই চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে বুঝবো এটা কি সমকোণী ত্রিভুজ। অথবা পরীক্ষার খাতায় লেখা থাকতে পারে যে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি অথবা কোণ বি সমান সমান 90 ডিগ্রি, এটা লেখা থাকতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু। এবং সেই তিনটা বাহু কি কি? সেই তিনটা বাহু হচ্ছে অতিভুজ থাকবে, ভূমি থাকবে, আর লম্ব থাকবে। তার মানে সমকোণী ত্রিভুজ মানে কি একটি কোণ 90 ডিগ্রি, এবং সেই 90 ডিগ্রি হওয়ার পর সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকবে? সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকবে। কি কি? অতিভুজ, ভূমি, লম্ব। আমি যদি এই তিনটা বাহুর মান বের করতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কটা আমার কাছে একদম সহজ। তাহলে অতিভুজটা বের করি। অতিভুজ হচ্ছে কি 90 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এইটা সবসময় ফিক্সড। তার মানে এটা 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। আচ্ছা, কোণ তৈরি হয় কয়টা বাহু দ্বারা? কোণ তৈরি হয় দুইটা বাহু দ্বারা। তাহলে এই যে বি কোণ কয়টা বাহু দ্বারা তৈরি হয়েছে? দুইটা বাহু। আমি যদি বলি এই একটা বাহু এবং এই একটা বাহু, কয়টা বাহু হলো? দুইটা বাহু। তাহলে ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু। অবশিষ্ট থাকে কোন বাহু? অবশ্যই এসি বাহু। তাহলে এই কোণের বিপরীত বাহুটা পেয়ে গেছি। তাহলে 90 ডিগ্রি এর বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে আমি কি বলতে পারি অতিভুজ হচ্ছে এ সি। আচ্ছা, আমি এখানেও দিচ্ছি বি এ বি সি। তাহলে কি 90 ডিগ্রির বিপরীত দুইটা বাহু মিলে কি তৈরি হয়? কোণ তৈরি হয়। তাহলে কোণ বি এর বিপরীত বাহু কোনটা? এসি। আচ্ছা, ক্লিয়ার? এখন এইখানে একটা ত্রিভুজ আছে, আমি এখানে দিচ্ছি ডি ই এফ। এই যে 90 ডিগ্রি দুইটা বাহু মিলিত হয়েছে,
দুইটা বাহু মিলিত হলে একটা কোণ তৈরি হয়, এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে কি EF। আমি লিখতে পারি EF হচ্ছিল কি অতিভুজ ফিক্সড। এখন ভূমি এবং লম্ব এইটা নিয়ে আমাদের কনফিউজ হয়। আপাতত আমরা বুঝতে পারতেছি যে এটা অতিভুজ, এটাও অতিভুজ, এইটা ভূমি হবে, এইটা লম্ব হবে, এটা ভূমি, এটা লম্ব, কথা ঠিক। এখন আমি বলতেছি এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, তুমি বলতেছো না আমি এইটাকে লম্ব ভূমি বলবো, এইটাকে লম্ব বলবো, এইটাকে আমি ভূমি বলবো, এইটাকে আমি লম্ব বলবো, হতেই পারে। কিন্তু তোমার কথা প্লাস আমার কথার ভিতরে একটা যুক্তি থাকতে হবে, সেই যুক্তিটা কি একটা লজিকে থাকতে হবে সেটা। এখন আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা তো অলরেডি কত ডিগ্রি, 90 ডিগ্রি নিয়েছে। 90 ডিগ্রি নেওয়ার পর তাহলে অবশ্যই এই দুই বাহু আছে, দুই কোণ আছে, এই দুই কোণের সমষ্টি কত আসো আমরা দেখে নিই। কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ এর মান তো আমি জানি না, কোণ বি এর মান 90 ডিগ্রি, আর কোণ সি এর মানও জানি না। তাহলে কোণ এ যোগ কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের মান কত ডিগ্রি হবে, এই দুইটা কোণের মান 90 ডিগ্রি হওয়া লাগবে। এখন দুইটা কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। এখন আমি যদি এটাকে 30 ডিগ্রি দিই, কোণ সি এর মান যদি আমি 30 ডিগ্রি দিই, যদি আমি এখানে কোণ সি এর মান 30 ডিগ্রি দিই, তাহলে কোণ এ এর মান কত, 60 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা এখন আসো এইখানে আসি, এটা তো 90 ডিগ্রি ক্লিয়ার। এইখানে কেউ যদি বলে যে এটা 70 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে, 90 আর 70 যোগ করলে কত, 140। 140 180 থেকে 140 বিয়োগ করলে এটা কত হয়, 40 ডিগ্রি। আচ্ছা এখন এই যে অতিভুজটা কিভাবে জানি, যে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। কিন্তু ভূমি এবং লম্ব, একবার বলতেছে এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এবার তুমি বলতেছো না এটা লম্ব, এটা ভূমি বলবো, এটা লম্ব, এটা ভূমি বলবো, আমি বলতে সেটাও সঠিক। এখন কথা হচ্ছে তোমারটা কখন সঠিক হবে আর আমারটা কখন সঠিক হবে, এইটা যদি জানতে পারি তাহলে আমাদের এই টাইপের যত টাইপের তোমার নির্বাচনী MCQ টাইপের যত প্রশ্ন আসুক না কেন তুমি ইনশাআল্লাহ সলভ করতে পারবে। এখন তাহলে লম্ব এবং ভূমিটা নির্ণয় করি। আচ্ছা আমরা এটা কি বলছি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আসো, 30 ডিগ্রি কোণ। মোট কথা ভূমি এবং লম্ব এই দুইটা ডিপেন্ড করবে এই দুই কোণের সাপেক্ষে। 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি লম্ব নির্ধারিত হবে, আর 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি লম্ব নির্ধারিত হবে। ঠিক আছে, তার মানে বলতেছে কি 90 ডিগ্রি সাপেক্ষে কি ফিক্সড হয়েছে, অতিভুজ। কিন্তু দুই পাশের যে দুইটা কোণ থাকবে ওই দুইটা কোণের সাপেক্ষে কি কি নির্ধারিত হবে, ভূমি এবং লম্ব। তার মানে অতিভুজটা ফিক্সড। এখন আমি যদি বলি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এর সাপেক্ষে ভূমি কি হবে। আচ্ছা যে কোণটা তুমি ধরবা, কোন কোণ ধরছি, এই কোণ। আচ্ছা এই কোণ যদি ধরি, এখানে কয়টা বাহু দ্বারা গঠিত, দুইটা বাহু দ্বারা গঠিত। আচ্ছা তাহলে কোণ এই সি কোণটা কয়টা বাহু দ্বারা গঠিত, দুইটা বাহু। একটা বাহু অলরেডি কি অতিভুজ, তাহলে আরেকটা বাহু থাকে, সেই বাহুকে কি ধরবো, চোখ বুঝে ভূমি ধরবো। তাহলে ভূমি কি হচ্ছে হলো BC, তাই লম্ব কোণটা অপোজিটটা। আচ্ছা এটা যদি ভূমি হয় তাহলে এটা কি হচ্ছে, তাহলে এখন AB হচ্ছে হলো লম্ব। আচ্ছা এখন আসো এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের অতিভুজ তো আমার ফিক্সড, তাহলে 40 ডিগ্রি আসো, 40 ডিগ্রি এর সাপেক্ষে যদি আমি চিন্তা করি, এই যে দুইটা বাহু দ্বারা কি তৈরি হয়েছে, কোণ একটা, তাহলে একটা বাহু অলরেডি কি ফিক্সড অতিভুজ, অপর একটা বাহু থাকে, তাহলে এই 40 ডিগ্রি অপর একটা বাহু কি BC, এই BCটা কি হচ্ছিল ভূমি। ঠিক আছে, আচ্ছা এখন আসো 60 ডিগ্রি সাপেক্ষে ধরি আমি। এখন যদি আমি 60 ডিগ্রি সাপেক্ষে ধরি তাহলে অতিভুজ, ভূমি
এবং লম্ব বের করতে হবে। 60 ডিগ্রি সাপেক্ষে আমি জানি 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি অতিভুজ, এইটা আমি কি ফিক্সড করে ফেললাম। এসি ভূমিতে আসো। এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কয়টা বাহু দ্বারা গঠিত? 60 ডিগ্রি কোণ দুইটা বাহু দ্বারা গঠিত। তাহলে দুইটা বাহু দ্বারা যদি গঠিত হয় তো একটা বাহুর নাম কি? অতিভুজ। একটা বাহু থাকে, সেই বাহুটার নাম কি দিব? ভূমি। তাহলে এখন কি হচ্ছিল? এ বি হচ্ছিল ভূমি। তাহলে অবশিষ্ট থাকে কোন বাহু? এই বাহু। এই বাহুর নাম কি দিব? লম্ব। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে দেখা যাচ্ছে ভূমি হচ্ছিল বিসি এবং 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছিল কি? এবি। ঠিক আছে, এবং 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছিল এবি এবং 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব ছিল বিসি। তার মানে দুই পাশে যে দুইটা কোণ থাকবে 90 ডিগ্রি বাদে, সেই কোণের সাপেক্ষে তোমাকে কি কি নির্ধারিত করতে হবে? ভূমি এবং লম্ব। তুমি যদি এই দুই কোণের সাপেক্ষে ভূমি এবং লম্ব নির্ধারিত করতে না পারো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবেই না, উত্তরই মিলবে না। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমি এটা সুন্দর করে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পরীক্ষায় আসলো এটা সমকোণী ত্রিভুজ ডিইএফ, এটা 90 ডিগ্রি আর তোমাকে দিল এটা হলো 60 ডিগ্রি। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু। সেই তিনটা বাহু কি কি? একটা অতিভুজ, একটা ভূমি এবং একটা লম্ব। ওকে, আমি এখানেও লিখলাম অতিভুজ, ভূমি, লম্ব। এখন পরীক্ষায় ধরো তোমাকে এমসিকিউ অথবা রিটেনে আসলে এরকম তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই 60 ডিগ্রি সাপেক্ষে তোমাকে লম্ব, ভূমি, অতিভুজ নির্ধারিত করতে হবে। এখন তুমি চিত্র দেখে বলতে পারতেছো যে এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্ন দেখে কি বলতে পারতেছো যে এটা 90 ডিগ্রি কোণ। আর 90 ডিগ্রি কোণ হলে কি সেটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মানে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছিল কি? অতিভুজ। তাহলে আমি লিখতে পারি যে ই এফ অতিভুজ, ই এফ অতিভুজ। আচ্ছা, এখন তোমাকে বলতেছি কি 60 ডিগ্রি, তাহলে আমি কি লিখতে পারি এটা 60 ডিগ্রি সাপেক্ষে কি কি নির্ধারণ করব? ভূমি এবং লম্ব। ভূমি এবং লম্ব যদি নির্ধারিত করতে চাই তাহলে আমি জানি কি এটা কয়টা বাহু দ্বারা গঠিত? এই কোণটা 60 ডিগ্রি কোণ দুইটা বাহু দ্বারা গঠিত। অলরেডি একটা বাহুর নাম হচ্ছে অতিভুজ, আরেকটা বাহুর নাম কি থাকবে? সেটা হচ্ছে ভূমি, ডিএফ। এটা কি? ভূমি। থাকে কোনটা? ডিই। ডিইটা কি তাহলে কি? লম্ব। আচ্ছা, ভালো কথা। এখন আমি এই পাশে এটা রেখে দিছি। এখন বলো তো 90 আর 60 যোগ করলে কত হয়? 150। তাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি কোণ? এটা অবশ্যই তাহলে হচ্ছে 30 ডিগ্রি, কারণ 180 থেকে 150 বিয়োগ করলে যে 30 ডিগ্রি কোণ থাকে সেটা এখানে বসাইলেই দেখা যাচ্ছে কি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজটা নির্ধারিত করি। আমি খুব ভালো করে জানি অতিভুজটা কি ফিক্সড, তার মানে কি ইএফ থেকে অতিভুজ এন্ড ভূমি আসো। 30 ডিগ্রি যে কোণটা তৈরি হয়েছে এটা কয়টা বাহু দ্বারা? দুইটা বাহু। আচ্ছা, একটা বাহু অলরেডি কি নাম নির্ধারিত আছে, সেটা কি? অতিভুজ। তাহলে এই পাশের এই বাহুটার নাম কি? তাহলে এখন এখন হয়ে যাচ্ছে এটা ডি, এটা হয়ে যাচ্ছে ভূমি। তাহলে লম্ব কোনটা? লম্ব তাহলে এটা অবশ্যই ডিএফ। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তুমি যে কোনো ত্রিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজের কোণের সাপেক্ষে তুমি অতিভুজ, লম্ব, ভূমি বের করতে পারবা কিনা। আচ্ছা, এখন আমার সমকোণী ত্রিভুজটা ক্লিয়ার। এখন আমরা কি শিখবো? সেটা হচ্ছে কি উন্নতি কোণ এবং অবনতি কোণ। আচ্ছা, উন্নতি কোণটা কি? আমি এখানে একটা ট্রিক্স লিখে দিচ্ছি,
তুমি সহজে জেনে বুঝতে পারো যে না উন্নতি কোণ সিস্টেমটা কি। উন্নতি কোণ হচ্ছে ত্রিভুজের ভিতরে ভিতরের কোণ। আচ্ছা, ত্রিভুজের ভিতরে কোণ থাকবে এবং ভূমি স্পর্শ করবে। কথাটা ক্লিয়ার? উন্নতি কোণ কি বলতেছে? ত্রিভুজের ভিতরে কোণ থাকবে এবং ভূমি স্পর্শ করবে। আচ্ছা, কিন্তু ত্রিভুজটা কি? এই ত্রিভুজটা থাকবে কিন্তু অবশ্যই কি এখন সমকোণী ত্রিভুজ। তাহলে আমি সমকোণী ত্রিভুজ আঁকাইলাম 90 ডিগ্রি। এখন উন্নতি কোণ কি বলতেছে? ত্রিভুজের ভিতরে কোণ থাকবে, ত্রিভুজের ভিতরে। তার মানে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, ত্রিভুজের ভিতরেই কিন্তু আছে। কিন্তু ত্রিভুজের ভিতরে কোণ পাইছি আমি 3টা কোণ থাকবে, 1 2 3। ত্রিভুজের ভিতরে সাধারণত কয়টা কোণ থাকে? 3টা কোণ পাইলাম। আচ্ছা, ভালো কথা। এবং ভূমি স্পর্শ করবে। ভূমি স্পর্শ করবে বলতে সাধারণত আমরা কি বুঝি? এখন যে চিত্রটা আছে এই চিত্র থেকে বুঝতেছি আমি, এই চিত্রে বুঝতেছি স্বাভাবিকভাবে যে এটাকে আমি ভূমি ধরতে পারি, আর এটাকে আমি লম্ব ধরতে পারি, আর এটা তো আমি অতিভুজ ফিক্স ধরেই ফেলতে পারি। আচ্ছা, এই চিত্রে ত্রিভুজের ভিতরে কোণ আছে ভালো এবং ভূমি স্পর্শ করবে। এই যে ভূমি যে স্পর্শ করবে সেইটাকে আমি কি বলবো? উন্নতি কোণ বলবো। ঠিক আছে? ভূমি যদি স্পর্শ করে সেটা উন্নতি কোণ। এখন প্রশ্ন হতে পারে যে এতক্ষণ তো আমরা ভূমি এবং লম্ব কিভাবে নির্ধারিত করছি? কোণের সাপেক্ষে। যদি এটা 60 ডিগ্রি সাপেক্ষে, এটা কি এখন ভূমি। যদি আমি 30 ডিগ্রি সাপেক্ষে ধরি তাহলে তো এটা অবশ্যই ভূমি হচ্ছে, তাই না? আর এটা কি হচ্ছে? লম্ব। একটা কথা মনে রাখবা যে উন্নতি কোণ ত্রিভুজের ভিতরে আছে, ভালো কথা, কিন্তু সেটা সবসময় কি স্পর্শ করবে? ভূমি স্পর্শ করবে। এখন 30 ডিগ্রি সাপেক্ষে তো এটা তো ভূমি হচ্ছে, এটা ধরা যাবে না। ঠিক আছে? কেন ধরা যাবে না? এখন আমি তোমাকে বলি, উন্নতি বলতে সাধারণত কি বুঝি? উন্নতি বলতে বুঝি যে একটা মানুষ যখন সে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপে সে কি উপরের দিকে ওঠে, তখন সেটাকে কি বলি? উন্নতি কোণ বা উন্নতি, প্রোগ্রেস। তাহলে একটা মানুষ যখন দিন দিন ভালোর দিকে যায় সেটাকে কি বলি? আমরা অবশ্যই উন্নতি বলি। আর অবনতি কাকে বলে? অবনতি বলতে বোঝায় একটা মানুষ, যেমন রুল নাম্বার 10 ছিল, সে যখন রুল নাম্বার 20 হবে তখন সেটাকে কি বলবো? উন্নতি বলবো? ভালো বলবো না খারাপ বলবো? অবশ্যই খারাপ। খারাপটাকে বলবো কি? অবনতি কোণ। তার মানে একটা মানুষ রুল নাম্বার 10 ছিল, সে রুল নাম্বার 20-এ চলে গেছে, তার মানে সে রেজাল্টটা খারাপ করছে। খারাপ বললে বলবো কি আমরা? সেটাকে অবনতি কোণ। আচ্ছা, এখন আসো আমরা একটা বলি যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর আমার একটা বন্ধু 5তলা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, 5তলা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। তাহলে আমি যখন আমার বন্ধুর সাথে কথা বলবো, তাহলে আমি যে 5তলা বন্ধু যে ছাদে দাঁড়িয়ে আছে সেই বন্ধুর সাথে যখন কথা বলবো, তখন আমার বন্ধু প্লাস আমি যে কানেকশন দিয়ে যে কথা বলবো, তখন আমি কি ঘাটটা উঁচা করে কথা বলবো। এই যে আমি নিচ থেকে যখন উপরে আমার বন্ধুর সাথে কথা বলবো, তখন আমার দিক থেকে সেটা কি? উন্নতি কোণ। এবং আমার বন্ধু যখন উপর থেকে নিচে যখন কথা বলবো সেইটাকে কি বলবো আমি? অবনতি কোণ। ঠিক আছে? আচ্ছা, তার মানে উন্নতি কোণ সবসময় কি করে? মাটিকে স্পর্শ করবে, কিন্তু উপরের যে কোণটা থাকবে সেই কোণকে আমরা কি ভুলে যাব, যে ওই কোণের সাপেক্ষে যে ভূমিটা হবে সেই ভূমিকে স্পর্শ করে যদি কোনো কোণ তৈরি হয় সেইটাকে আমরা কি বলবো না? উন্নতি কোণ বলবো না। আচ্ছা, তার মানে বুঝতে পারছো যে এইটা সাপেক্ষে 30 ডিগ্রি সাপেক্ষে যখন ভূমি হচ্ছে সেই সাপেক্ষে আমি কি উন্নতি কোণ বলতে পারবো না। অবশ্যই নিচে থাকতে হবে। ঠিক আছে? নিচে থেকে ভূমি স্পর্শ করবে, নিচে থাকা লাগবে, ভূমি স্পর্শ করবে, এবং নিচ থেকে কি করবে? সে উপরের দিকে যাবে। তাহলে সেটা কি? উন্নতি কোণ। আর অবনতি কোণ কোনটা? আচ্ছা, অবনতি কোণ ত্রিভুজের বাহিরে। ঠিক আছে? ত্রিভুজের বাহিরে। আচ্ছা, এটা হচ্ছে আমার
সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা 90 ডিগ্রি, এটা আমার হচ্ছে হলো অতিভুজ। কি বলছি? অবনতি কোণ কি করবে? ত্রিভুজের বাহিরে প্লাস উপর থেকে নিচে আসবে। আচ্ছা, জিনিসটা কেমন? উপর থেকে নিচে আসবে। আচ্ছা, ত্রিভুজের বাইরে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাইরে কি থাকা লাগবে? বাইরে কোণ থাকবে। ঠিক আছে, ত্রিভুজের বাইরে উপর থেকে নিচে। ত্রিভুজের বাইরে মানে কি? এটা ত্রিভুজের বাইরে, ত্রিভুজের তো ভিতরে এগুলা, তাহলে ত্রিভুজের বাইরে থাকা লাগবে কি? কোণ। এবং সেটা কোথায় থাকবে? উপরে থাকবে। উপর থেকে নিচে যখন বোঝাবে তখন সেটাকে কি বলতেছি আমি? অবনতি কোণ। ঠিক কি বললাম? যে আমার বন্ধু যখন ছাদ থেকে আমার সাথে কথা বলবে তখন সেটাকে কি বলবো? আমার বন্ধু থেকে যখন আমার বন্ধু যখন কথা বলবে আমার সাথে তখন সেটাকে কি বলতেছি? অবনতি কোণ। আর যখন আমি আমার বন্ধুর সাথে কথা বলবো নিচ থেকে উপরে তখন সেটাকে কি বলতেছি? উন্নতি কোণ। আচ্ছা, তাহলে আমি কি বুঝতে পারছি? উন্নতি কোণ হচ্ছিল কি? স্বাভাবিকভাবেই আমরা যে কল্পনা করি বা যে সমকোণী ত্রিভুজটা আঁকাই সেই হিসেবে এটাকে ভূমি ধরি, এটাকে লম্ব ধরি, ঠিক সেইভাবেই কি হবে? উন্নতি কোণটা হবে। কিন্তু এই কোণের সাপেক্ষে এইখানকার যে কোণ, এই কোণের সাপেক্ষে যে ভূমিটা হবে সেই কোণের সাপেক্ষে কখনোই উন্নতি কোণ হবে না। সব সময় নিচে যেটা থাকবে সেইটার সাপেক্ষে কি হবে? উন্নতি কোণ থাকবে। এখন পরীক্ষায় যদি থাকে যে উন্নতি কোণ 30 ডিগ্রি, তোমার পরীক্ষায় থাকলো যে উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে তুমি চোখ বুঝে এই সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, এটা 90 ডিগ্রি আর এটা হলো কি 30 ডিগ্রি, এটা কি উন্নতি কোণ। এখন তুমি যদি মনে করো যে না আমি এইভাবে এরকম করে আঁকালাম, এটা হচ্ছিল 30 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ কি হবে? হবে না। উন্নতি কোণ কি বলতেছে? ত্রিভুজের ভিতরে ঠিক আছে, কিন্তু কি ভূমি স্পর্শ করবে, সেটা কি এইখানে থাকা লাগবে। ঠিক আছে, এখন পরীক্ষায় যেভাবেই থাকো উন্নতি কোণের কথা বললেই তুমি চোখ বুঝে ধরে নিবা কি উন্নতি কোণ কোথায় থাকবে? সব সময় নিচে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো অবনতি কোণ তো আমি বুঝতে পারলাম যে ত্রিভুজের বাইরে থাকবে কোণ এবং কি উপর থেকে নিচের দিকে আসবে। আচ্ছা, এখন একটা কথা মনে রাখবা, এই অধ্যায়ের যখনই তুমি সমকোণী ত্রিভুজ, এই অধ্যায়টা যখন কি সম্পূর্ণ সমকোণী ত্রিভুজ দ্বারা গঠিত। এখন এই অধ্যায়ে যখন অঙ্কগুলো করবা উন্নতি কোণ থাকলে তুমি অবশ্যই কি করতে পারতেছো? আমি এরকম করে চিত্র আঁকাতে পারতেছি। আর অবনতি কোণের কথা যখন থাকবে তখন ভাববা কি একটু অঙ্কটা জটিল। ঠিক আছে, আচ্ছা অবনতি কোণ যদি জানতে হয় তাহলে তোমাকে কোন কোণে সাহায্য নিতে হবে? সেই কোণ হচ্ছিল একান্তর কোণ। ঠিক আছে, তার মানে অবনতি কোণ যখন কথাটা পরীক্ষায় থাকবে, লেখা থাকবে, যে প্রশ্নে লেখা আছে অবনতি কোণ, তাহলে চোখ বুঝে ধরে নেবা কি সেইটা কার সাহায্য নেবে, কোন কোণের সাহায্য নেবে? সেটা অবশ্যই একান্তর কোণের সাহায্য নেবে, আর কোনো কোণ না। সেটা কি অবনতি কোণ মানে কি? সেটা একান্তর কোণের সাহায্য নেবে। আচ্ছা, বুঝলাম। এটা কেমন? ধরো পরীক্ষায় লেখা আছে অবনতি কোণ। অবনতি কোণ মানে কার সাহায্য নেবে? একান্তর কোণ। আর একান্তর কোণের শর্ত কি? একান্তর কোণের শর্ত হচ্ছে দুইটি সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করবে। আচ্ছা, তার মানে কি একান্তর কোণ বলতেছে কি দুইটা সরল রেখা, দুইটি সমান্তরাল, দুইটি সমান্তরাল সরলরেখা। তার মানে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, একে দিলাম এ বি সি ডি। আচ্ছা, দুইটা আমি বললাম কি এ বি সমান্তরাল সিডি। আচ্ছা, তার মানে কি এ বি এবং সিডি দুইটা সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে, ছেদ তুমি যেভাবে খুশি এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, এইভাবে দিতে পারো। মোট কথা দুইটা সরলরেখা সমান্তরাল এবং তাদের ছেদক
হচ্ছে হলো ই এফ, ওকে। তারপরে দুইটা সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করবে, ছেদ করছে। এই যে দুইটা সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করছে, এন্ড ছেদ করার পর কি হবে, একান্তর কোণ সবসময় মনে রাখো কি জেড আকৃতির হবে, ঠিক আছে। জেড আকৃতির একান্তর কোণ মানে কি জেড আকৃতির, এবং এইখানে যে কোণগুলো উৎপন্ন করবে সেই কোণ আর এই কোণ কি সমান। তার মানে এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। জেড, জেডটা উল্টা হোক সিধা হোক যেমন হোক মোটটা জেড আকৃতির হয়। কিন এখন আসো আমি কি বলতে পারি এটা জেড আকৃতির, উল্টা জেড, জেড যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান। আমি যদি এখানে আসি, জেড কোণ, এই কোণ আর এই কোণ কি সমান, তাহলে অবনতি কোণ যদি পরীক্ষায় লেখা থাকে যে অবনতি কোণ, তাহলে অবনতি কোণের ক্ষেত্রে কি কোন কোণের সাহায্য নেবা, একান্তর কোণ। একান্তর কোণ দেখতে কেমন, জেড আকৃতির। জেড আকৃতি কেমন, দুইটা সরলরেখা থাকবে, এই দেখো দুইটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই একটা দুইটা সরলরেখা কি করছে, ছেদ করছে। একটা সরলরেখা ছেদ করছে, ছেদ করে জেড আকৃতির হয়েছে। জেড আকৃতির এই যে কোণ দুইটা মান কি সমান, ঠিক আছে। তাহলে অবনতি কোণ আশা করি তোমরা ইনশাআল্লাহ ক্লিয়ার। আচ্ছা এখন আসো এখন সমকোণী ত্রিভুজ, উন্নতি কোণ, অবনতি কোণ ক্লিয়ার। এখন ত্রিকোণমিতিক সূত্র মান এইটা জানলে আমাদের মোটামুটি ইনশাল্লাহ দশম অধ্যায়ের যত টাইপের অঙ্কই থাকুক আমরা সলভ করতে পারবো অবশ্যই। এখন ত্রিকোণমিতিক সূত্র মানটা তোমাকে কি করতে মুখস্থ করতে হবে। তো আমরা কি করলাম, আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকে, সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা এখন স্বাভাবিকভাবেই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পরের স্টেপটা কি, উন্নতি কোণ এবং অবনতি কোণ স্টেপটা নির্ধারণ করতে হবে। আচ্ছা উন্নতি কোণ ভূমি স্পর্শ করবে, অবনতি কোণ উপর থেকে নিচে আসবে। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমি এই কোণটা ধরলাম 30 ডিগ্রি, এটা কি কোণ, উন্নতি কোণ। এখন তোমাদের পরীক্ষায় বলে 30 ডিগ্রি কোণ উন্নতি কোণ না অবনতি কোণ, উন্নতি কোণ। এখন 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব এবং ভূমি নির্ধারিত করতে হবে। তার মানে সমকোণী ত্রিভুজে কি কি থাকতে হবে, অতিভুজ নির্ধারণ করব, ভূমি নির্ধারণ করব, লম্ব নির্ধারণ করব। অতিভুজটা হচ্ছে হলো এ সি, ভূমি কোণটা, ভূমি হচ্ছে হলো বি সি, লম্ব কোণটা এ বি। কোন কোণের সাপেক্ষে, 60 ডিগ্রি 30 ডিগ্রি সাপেক্ষে, 30 ডিগ্রি সাপেক্ষে আমি কি করলাম, লম্ব ভূমি অতিভুজটা নির্ধারিত করলাম। এখন ত্রিকোণমিতিক সূত্র মানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে সাইন থেটা, কস থেটা, টেন থেটা সমান লতি ভূতি লঘু। এই জিনিসটা সম্পূর্ণ মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা, সাইন কস টেন লতিভূতি লঘু। আচ্ছা সাইন কস এবং টেন, এরপরে কি আছে থেটা, এই থেটা হচ্ছিল কি কোণ। তুমি ভালো করে জানো সাইনের পরে কি থাকবে থেটা, কসের পরে থেটা, টেনের পরে থেটা। তাহলে সাইন থেটা, কস থেটা, টেন থেটা, লতি ভূতি লঘু এভাবে বলতে পারো, অথবা সাইন কস টেন লতি ভূতি লঘু। তুমি যখন লিখবে তখন তোমাকে কেউ বলবে না যে তুমি সাইন কস টেন লতি ভূতি লঘু এভাবে বলবা কেন, সাইন থেটা কস থেটা টেন থেটা লতি ভূতি লঘু এভাবেও বলতে পারো, সাইন কস টেন লতি ভূতি লঘু এভাবে বলতে পারো। এইটা তোমাকে পুরো ফুল মুখস্থ, এইটার উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলা করতে হবে, ঠিক আছে। সাইন কস টেন লতি ভূতি লঘু, যদি এই জিনিসটা ভুল করো, যেমন সাইন কোনো কারণে তুমি ভূতি বললা,
তাহলে অঙ্ক হবে না। কস থেটা তুমি লতি বলা, তাহলে হবে না। তোমার কি সাইন হচ্ছিল লতি, কস হচ্ছিল ভূতি, টেন হচ্ছিল লঘু। সাইন কস টেন, লতি ভূতি লঘু। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এইটা হলো তোমার 1 নাম্বার সূত্র। 1 2 2 কি? 2 একটা জিনিস জাস্ট মুখস্থ করবা যে যদি তোমরা ক্লাস 10 এর ছাত্র হও, তোমরা অলরেডি 9.1 এর এই সাইন কস টেনের যে সূত্রগুলো আছে, আরো যে সূত্রগুলো, আরো যে 3টা যে সূত্রগুলো আছে সেগুলো তোমরা জানো। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা 50% জানো আর 50% জানো না। তারপরে 2 নম্বর সূত্র কি? টেন থেটা সমান সমান সাইন থেটা ডিভাইডেড কস থেটা। এটা একটু মুখস্থ রাখবা যে সাইন থেটা কস থেটা টেন থেটা লতি ভূতি লঘু এবং টেন থেটা সমান সমান কি? সাইন ডিভাইডেড কস থেটা। একটু পরে বোঝাচ্ছি। এবং 3 নম্বর সূত্র কি লিখবো যে ধরো এখন কোণের মান মুখস্থ। আচ্ছা, এটা আমি বোঝাচ্ছি। কোণের মান মুখস্থ বলতে কি বোঝাচ্ছি আমি? তার মানে ত্রিকোণমিতিক সূত্র এবং মান। ত্রিকোণমিতিক সূত্র কি শিখছে? সাইন কস টেন লতি ভূতি লঘু এবং টেন থেটা সমান সমান সাইন ডিভাইডেড কস থেটা। আচ্ছা, আর 3 নম্বর কি? কোণের মান মুখস্থ। কোণের একটি মান মুখস্থ করব আমরা। আচ্ছা, ওকে। আচ্ছা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, এটা হলো সাইন থেটা কস থেটা টেন থেটা। কি বলছি? যে ত্রিকোণমিতিক সূত্রের কোণের মান কি একটা মুখস্থ করবা? সাইন থেটা। সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 1/√2, √3/2 এবং 1 3। আচ্ছা, তার মানে এই যে সাইন কস টেন এর কয়টা মান আছে? 1 2 3 4 5, 5টা মান মুখস্থ করবে। 0 30 45 60 90 এইভাবে মুখস্থ করবে। 0 30 45 60 90 এটা তুমি জানবা। জানার পরে কি সাইন থেটা মান কি? 0 ডিগ্রি মান 0, সাইন 3 ডিগ্রি মান হাফ, এরকম না। সাইন 0 30 45 60 এটা তুমি জানোই। জানার পরে কি সাইন 0 হাফ, 1/√2, √3/2 1 এভাবে বলার চেষ্টা করবা। আচ্ছা, সাইন থেটার মান যখন তুমি মুখস্থ, এটা কি করবা? একদম মুখস্থ। আচ্ছা, মুখস্থ করার পরে কি করবা? কস থেটাতে যখন আসবে, কস থেটা তার উল্টা। উল্টা বলতে সাইন থেটার উল্টা, তাহলে কি 1। এইটা মানটা আসবে এখানে √3/2, 1/√2 হাফ 0। ঠিক আছে? তার মানে সাইন কস টেন এখানকার যে কোনো একটা মান মুখস্থ করছি। সাইন থেটার মান মুখস্থ করলাম 0 হাফ, 1/√2, √3/2 1 এটা মুখস্থ করার পরে কি করলাম? কস থেটার মান হচ্ছে তার উল্টা হয়ে আসবে গেল। এবং টেন থেটার মান কি করব? ওই যে 2 নম্বর সূত্র শিখছিলাম কি? টেন থেটা সমান সমান সাইন থেটা ডিভাইডেড কস থেটা। আচ্ছা, 0 ডিগ্রি, এই থেটা পরিবর্তন কি ধরলাম? 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি আর কস 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান 0 আর কস 0 ডিগ্রির মান 1। আচ্ছা, এটার মান কত? 0। ঠিক আছে, তাহলে এটা মান কত বসাচ্ছি? 0। এখন আসো সাইন টেন 30 ডিগ্রি মান। তাহলে টেন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। আচ্ছা, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হলো হাফ, আর এটা √3/2।
তাহলে লিখতে পারি হাফ ভাগ √3 ডিভাইডেড 2। হাফ গুণ করলে মান উল্টায় যায়, তাহলে 1/√3, 1 ডিভাইডেড √3। আচ্ছা, তো 10 45 ডিগ্রি সরাসরি মান বসাই দিচ্ছি। 10 45 ডিগ্রি মানে 1/√2, 1/√2। তাহলে 1/√2 ডিভাইডেড 1/√2, 1 ডিভাইডেড √2 গুণ করলে উল্টায় যায় মান, তাহলে কাটাকাটি করলে 1, তাহলে এটার মান কত? 1। আর তাহলে এটার মান কত? 10 30 ডিগ্রি, সরি 10 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে সরাসরি আমি বসাই দিচ্ছি যে √3 ডিভাইডেড 2 ভাগ 1/2। তাহলে √3 ডিভাইডেড 2 গুণ করলে মান উল্টায় যায়, তাহলে রুট কাটাকাটি √3, তাহলে এটার মান কত? √3। আচ্ছা, 10 90 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান 1 ডিভাইডেড 0। আচ্ছা, 1 ডিভাইডেড 0 এর মান কি? আমি এখানে লিখলাম অতে মানে অসংজ্ঞায়িত। আচ্ছা, আমি একটু এই 0 এবং অসংজ্ঞায়িত নিয়ে একটু কথা বলি। আমাকে বলল যে 10 20 30, তার মানে অথবা এ বি সি। একটা কথা মনে রাখবা, সবার নিচে মনে মনে কি আছে? 1। সবার নিচে মনে মনে কি আছে? 1। এটা লিখলেও চলে, না লিখলেও চলে। তার মানে 10 বললাম, তো 10-এর নিচে কি আছে? মনে মনে 1। ঠিক আছে, 10-এর নিচে যখন তুমি 2 থাকবে তখন তোমাকে এভাবে উল্লেখ করতে হবে 10 ডিভাইডেড 2। কিন্তু যখন তোমাকে আমি বলতেছি 10-এর নিচে কি মনে মনে কি আছে? 1। আচ্ছা, ঠিক তেমনি 0-এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলতেছি? যে কোনো সংখ্যা এর নিচে কি থাকে? মনে মনে 1 থাকে। আচ্ছা, যদি 1 থাকে আর 10-এর নিচে কোনো কারণে 1-এর পরিবর্তে 0 থাকে, তাহলে সেটাকে কি ধরবা? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ঠিক আছে, তার মানে 10 20 30 1 2 3 4 0, 0-এরও নিচে, 0-এরও নিচে কি থাকে? 1 থাকে। ঠিক আছে, এখন 0-এর নিচে 1 যদি থাকে সেটা মান কত হয়? 0 হয়। ঠিক আছে, এবং 10-এর নিচে যখন 0 থাকবে তখন সেইটা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে ম্যাথ এরর। তুমি যদি ক্যালকুলেটরে 10 ডিভাইডেড 0 লেখো, তাহলে সেটা কি পাচ্ছ? তুমি ম্যাথ এরর পাবা। ঠিক তেমনি 0-0-র নিচে 1 থাকলে সেটা 0 হয়, কিন্তু 0-র নিচে যদি 0 থাকে তাহলে সেটা কি? সেটা অবশ্যই অসংজ্ঞায়িত। তার মানে নিচে যদি 0 থাকে তাহলে সেটা কি? অসংজ্ঞায়িত। তো আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ, উন্নতি কোণ, অবনতি কোণ এবং ত্রিকোণমিতিক সূত্র এবং মান এই 3টা বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হচ্ছে এই 4টা মুখস্থ করা। ত্রিকোণমিতিক সূত্র যেটা লিখে দিছি, সাইন কস টেন লতি ভূতি লব, ওইটা জানার পরে তোমাকে কি করতে হবে? এই যখন কোণের মান দেওয়া থাকবে 30, তখন এই যে এই মান ইউজ করতে হবে, অথবা টেনের মান থাকলে এই মানটা ইউজ করতে হবে। এখন তাহলে তুমি কি করতে পারো? এই একটা মান মুখস্থ করে খাতার যে কোনো রাফ খাতার যে কোনো এক পাশে এটা লিখে রাখতে পারো পরীক্ষার খাতায়। সেক্ষেত্রে তোমার কি হবে? খুব সহজে তুমি ইজিলি মানগুলা দিয়ে অঙ্ক ক্যালকুলেশনটা করতে পারবা। তো আমি আশা করি যে আজকে যে দশম অধ্যায়ের যে বেসিক যে লেকচার, এটা জানতে পারলে আমাদের পরবর্তী যে অধ্যায়ের অঙ্কগুলো, মানে যে অধ্যায়ের অঙ্কগুলো আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পূর্ণ আমাদের কাছে একদম পানির মতো সহজ হবে। আমি দেখাবো এই যে 3টা স্টেপ, এই 3টা স্টেপের বাইরে আর কোনো স্টেপই নাই। তার মানে এই 3টা স্টেপ যদি আমি খুব ভালো করে জানি, উন্নতি কোণ, অবনতি কোণ, সমকোণ, সমকোণী ত্রিকোণমিতিক সূত্র এবং মান যদি আমার মুখস্থ থাকে, তাহলে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্ক আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আচ্ছা, তো এখন তো তুমি কি তোমার পরীক্ষায় যদি বা প্রশ্নে যদি উন্নতি কোণ লেখা থাকে, তাহলে তুমি কি চিত্র আঁকাতে পারতেছি যে এরকম একটা চিত্র হবে এবং নিচে একটা কোণ হবে। ঠিক আছে,
ভুলেও যদি উপরে দাও, ধরো তোমাকে বলো উন্নতি কোণ 60 ডিগ্রি আঁকাও, তুমি উপরে বসাই দিলা 60 ডিগ্রি, তাহলে অঙ্ক হবে না। অঙ্ক হতে হবে কোথায়? 60 ডিগ্রি এইখানে। অবনতি কোণ, যখনই তোমাকে অবনতি কোণের কথা বলবে, অবনতি কোণ মানে কি করা লাগবে? একান্তর কোণ। একান্তর কোণ মানে কি? দুইটা দুইটা কি লাগবে? দুইটা সমান্তরাল সরলরেখা। এই যে দুইটা সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলো, তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, একটু খেয়াল করো যে এই যে উন্নতি কোণ এবং অবনতি কোণ কি থাকে? ত্রিভুজের বাইরে। এই যে ত্রিভুজ, মানে এখন তো ত্রিভুজ হয়নি, এই কোণটা সমান যে আকৃতি করছি। এখন একটা জিনিস চিন্তা করো তো, এইটা থেকে এটা সরলরেখা যে লম্ব টানি, লম্ব মানে কি? উচ্চতা। এইটা যদি লম্ব টানি, দেখো তো এটা ত্রিভুজ হয় কিনা? ত্রিভুজ, ঠিক আছে। যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের ভিতরে কোণ নিয়ে আসতে পারছি। আচ্ছা, অবনতি কোণকে যেভাবেই হোক কনভার্ট করে আমার কি করতে হবে? উন্নতি কোণে রূপান্তর করতে হবে। অথবা তুমি যদি মনে করো যে না, আমি এভাবে করবো না, আমি এইখানে যে কোণটা হয় সেই কোণ ধরে করতে চাই, করতে পারো। 90 আর 60 যোগ করলে কত হয়? 150, 150। 180 থেকে 50 বাদ দিলে থাকে 30, এই কোণ কত? 30। তখন সেইভাবে তুমি অঙ্কটা করবা, সেইভাবে তুমি ভূমি এবং লম্ব বের করবা, আর 60 ডিগ্রি হিসেবে কি লম্ব এবং ভূমিটা বের করবা। মোটামুটি ইনশাল্লাহ আমি আশা করি তোমরা এই অধ্যায়ের যে বেসিক সেটা তোমরা ফুল ক্লিয়ার। এটা মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ এবং ভালো করে বুঝতে পারলে ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্ক আমার নেক্সট লেকচারে কমপ্লিট করব।